ছবির শুরুতে আদি এবং নয়নতারার বিয়ে হচ্ছে। হঠাৎই নয়নতারা সিরাজ বলে চিৎকার করে ওঠে। এই সিরাজ নামটা শোনার পর নয়নতারার বাবার হার্ট অ্যাটাক হয়। নয়নতারা তার বাবাকে সামলায়, তারপরে বিয়ে কমপ্লিট হয়। বিয়ের প্রথম রাতে আদি টিভিতে গান শুনছিল, তাও আবার ফুল সাউন্ড দিয়ে, সেজন্য নয়নতারার ঘুমাতে অসুবিধা হচ্ছিল। পরের দিন সকালে নয়নতারা শাঁখাপোলা খুলে চলে যায় অফিসে। এরপর আদিও তার অফিসে চলে যায়। অফিসের শেষে আদি তার বন্ধুর সাথে একটা বারে বসে প্রচুর মদ খায়। বাড়িতে আবারও ঘুমানোর সময় টিভিতে ফুল সাউন্ড বাড়িয়ে নয়নতারাকে বিরক্ত করে। এইভাবে দিনের পর দিন চলতে থাকে। একদিন সেই অ্যাপার্টমেন্টের লোকেরা নয়নতারার কাছে এসে আদির নামে কমপ্লেন করে, যার ফলে খুব স্বাভাবিকভাবে নয়নতারা অপমানিত হয়। এরপর নয়নতারা এই সমস্ত কথা তার অফিসের এক বান্ধবীর সাথে শেয়ার করে। এরপর নয়নতারার বান্ধবী এইসব ব্যাপারে আদিকে বকাঝকা শুরু করলে উল্টে আদি তাকে অপমান করে বাড়ি থেকে বের করে দেয়। সেদিন রাত্রে ঘুমানোর সময় আদি আবারও টিভিতে ফুল সাউন্ড দিয়ে দেয়, কিন্তু সেদিনকে রাত্রে নয়নতারার মির্গি ব্যারাম ওঠে। এরপর আদি নয়নতারাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে আদি তার বউয়ের নাম এবং বয়স কোনো কিছুই ঠিক করে বলতে পারে না, যার জন্য ডাক্তাররা আদিকে বেশ কিছু কথাও শুনিয়ে দেয়। এরপর ডাক্তাররা নয়নতারার ট্রিটমেন্ট করে। এরপর আদি চোখে মুখে জল দিয়ে তার নেশা কাটায়। নেশা কাটানোর পর ডাক্তারদের কাছে গেলে ডাক্তাররা বলে, আমরা কড়া ওষুধ দিয়েছি, আপনি যান কিছু খাইয়ে দিন। আদি কিছু খাবার নিয়ে নয়নতারার কাছে যায়। নয়নতারার সাথে কথা বলার সময় আদি জিজ্ঞেস করে, এর আগে এরকম কোনোদিন হয়েছিল কিনা। তখন নয়নতারা বলে, হ্যাঁ হয়েছিল, সিরাজের সময়। কাহিনী যায় ফ্ল্যাশব্যাকে। আমরা সিরাজকে দেখতে পাই। সিরাজ রাস্তা পেরোনোর সময় একটা গাড়ির সামনে চলে আসে। গাড়িটা চালাচ্ছিল নয়নতারার বাবা। গাড়িতে নয়নতারাও ছিল। নয়নতারা সিরাজকে বকাবকি শুরু করে, এভাবে কে রাস্তা বের হয়? রাস্তা পেরোনোর সময় দেখতে পারো না? যদি তোমার সাথে ধাক্কা লেগে যেত, পাবলিক কি আমাদের ছেড়ে দিত? পরের দৃশ্যে আমরা জানতে পাই সিরাজ প্রচুর নম্বর পেয়ে কলেজে ভর্তি হতে এসেছে, কিন্তু কলেজে ভর্তি হতে নম্বর নয়, লাগবে 3,40,000 টাকা। সিরাজ তার বাবাকে ফোন লাগিয়ে বলে, বাবা কলেজে ভর্তি হতে 3,40,000 টাকা লাগবে। সাথে সিরাজ আরো বলে যে, আমি জানি তুমি আমাকে পড়াতে পারবে না, অলরেডি অনেক ধার দেনা আছে, কিন্তু আমি তো অনেক কষ্ট করে পড়াশোনা করে এই নাম্বারটা পেয়েছি, আমি এই কলেজেই পড়তে চাই। সিরাজের বাবা ফোনটা কেটে দেন। এই সমস্ত কথা নয়নতারা পাশ থেকে শুনে নেয়। নয়নতারা সিরাজের কাছে গিয়ে বলে, আমার বাবা এই কলেজের প্রেসিডেন্ট, আমি তোমাকে সাহায্য করতে পারি। তখন সিরাজ বলে, আমার চোখে জল দেখে দয়া দেখাতে আসবেন না, দয়া দেখানোর অধিকার একমাত্র উপরওয়ালার আছে। পরের দৃশ্যে আমরা দেখি সিরাজ কলেজ ক্যাম্পাস থেকে বেরিয়ে যাচ্ছে। এমন সময় সিরাজের নাম ডাকা হয় এবং সিরাজ ওই কলেজে ভর্তি হয়। আসলে নয়নতারা তার বাবাকে সিরাজের ব্যাপারে জানায় এবং নয়নতারার বাবা সিরাজের স্কলারশিপের ব্যবস্থা করে সিরাজকে কলেজে অ্যাডমিশনের ব্যবস্থা করে দেন, যে ব্যাপারে সিরাজ জানতো না। এরপর একদিন নয়নতারা সিরাজের এক বন্ধুর কাছ থেকে সিরাজের ফোন নাম্বার নেওয়ার সময় জানতে পারে সিরাজ স্টেশনে ঘুমায়, কারণ ঘর ভাড়া নিয়ে থাকার তার ক্ষমতা নেই। পরের দিন নয়নতারা সিরাজের বন্ধুকে বলে, আমি সিরাজে থাকার জন্য একটা ঘর দেখেছি। সিরাজের বন্ধু সিরাজকে ওই ঘরে নিয়ে যায়। ওটা ছিল নয়নতারার এক মাসির বাড়ি। নয়নতারার মাসি তার ছেলের ছবি সিরাজকে দেখিয়ে বলে, এ আমার ছেলে বিদেশে পড়তে গিয়েছিল, সেখানেই থেকে গেছে, সেখানেই সেটেল হয়ে গিয়েছে, আর এখানে কোনোদিন ফিরে আসেনি, হয়তো আর কোনোদিন আসবে না। আজ থেকে এ ঘরে যা কিছু আছে সবকিছুই তোমার। তখন সিরাজ বলে, সে না হয় সব ঠিক আছে, কিন্তু ঘরের ভাড়া? তখন নয়নতারার মাসি বলে, মা কোনোদিন ছেলের কাছ থেকে ভাড়া নেয় নাকি? তুমি তো আমার ছেলের মতো। নয়নতারা ওই ঘরের মধ্যে লুকিয়েছিল। সিরাজ এবং তার বন্ধু একটু বাইরে বেরিয়ে যাওয়ার পর নয়নতারা তার মাসিকে জড়িয়ে ধরে বলে, মাসি আজ যা তুমি অ্যাক্টিং করলে, বাপরে বাপ। তখন নয়নতারার মাসি নয়নতারাকে বলে, আচ্ছা তুই কি সিরাজের প্রেমে পড়েছিস? তখন নয়নতারা বলে, সে তো আজ নয় কাল পড়তেই হতো। এই করে বেশ কিছুদিন কেটে যায়। একদিন সিরাজ নয়নতারার মাসির বাড়িতে তাদের ফ্যামিলি অ্যালবাম দেখতে দেখতে হঠাৎ করে নয়নতারা এবং তার মাসির এক ছবি দেখে ফেলে এবং সে বুঝতে পারে এই সমস্ত কিছু নয়নতারা করেছে তার জন্য। তারপর সিরাজ রেগে সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ সিরাজ কোনোদিন কারুর দয়াতে বেঁচে থাকতে চায় না। সিরাজের বন্ধুর কাছ থেকে সিরাজের চলে যাওয়ার খবর জানতে পেরে নয়নতারা স্টেশনের দিকে দৌড়ানো শুরু করে। স্টেশনে নয়নতারা সিরাজকে দেখে বলে, আমি কোনো দয়া করিনি, আমি চাই এই কলেজে তুমি টপার হও, তুমি জীবনে এত বড় হও যে আমার এই ছোট ছোট সাহায্যগুলো যেন মানুষের চোখে না পড়ে। এরপর নয়নতারা আই লাভ ইউ বলে সিরাজকে জড়িয়ে ধরে। এরপরে সিরাজও নয়নতারাকে ভালোবাসতে শুরু করে। একদিন সিরাজ নয়নতারাকে বলে, আব্বু এখন কাজে যেতে পারে না, আব্বুর চিকিৎসা করাতে হবে, আমার পড়াশোনার জন্য অনেক ধার দেনাও হয়ে গিয়েছে, আমি এখন একটা চাকরি নিচ্ছি, কুয়েতে একটা তেলের কোম্পানি অনেক টাকা দেবে, প্রথম 2 মাস ট্রেনিং দিবে, তারপরে সেখানেই কোথাও একটা কাজ করব। তখন নয়নতারা সিরাজকে বলে, আমায় বিয়ে করবে? এরপর নয়নতারা তার বাবাকে গিয়ে বলে সে সিরাজকে বিয়ে করতে চায়। পরের দিন নয়নতারার বাবা সিরাজের বাড়িতে যান। নয়নতারার বাবা সিরাজের বাবাকে বলেন, ওরা একে অপরকে ভালোবাসে, ওরা বিয়ে করতে চায়। সিরাজের বাবা বলে, আপনার মতো এত বড় মানুষ যখন এই গরিবখানায় তার মেয়েকে বিয়ে দিতে চান, আমার কেন আপত্তি থাকবে, কিন্তু কিছু শর্ত আছে। আপনার মেয়েকে ইসলাম ধর্ম নিতে হবে, ওর নাম হবে জাহানারা, এই বাড়িতে 5 ওয়াক্ত নামাজ না পড়লে কারুর ভাত জোটে না, সে পারবে?
তার থেকে ভালো ওকে একটু অপেক্ষা করতে বলুন। যেদিন আমার কাফান এ বাড়ি থেকে বেরোবে সেদিন যেন ও এ বাড়িতে ঢোকে। নয়নতারা সিরাজকে বলে, আমি জাহানারা নাম নিতে রাজি আছি, 5 বার নামাজ পড়তেও রাজি আছি। সিরাজ বলে, রেজিস্ট্রি করবে? নয়নতারা রাজি হয়ে যায়। পরের দিন নয়নতারা সেজেগুজে চলে যায় রেজিস্ট্রি অফিসে। সেখানে নয়নতারা সারাদিন সিরাজের জন্য অপেক্ষা করলেও সিরাজ আসে না। তারপর নয়নতারা তার বাবাকে নিয়ে চলে যায় সিরাজের বাড়ি। সিরাজের বাবা বলে সিরাজ তাকে বোকা বানিয়েছে, সিরাজ চলে গেছে কুয়েতে। এরপর নয়নতারার বাবা এয়ারপোর্ট অথরিটির একজন লোকের সাথে কথা বলে জানতে পারে সিরাজ নামের একজন কুয়েত চলে গেছে। কান্নায় ভেঙে পড়ে নয়নতারা। নয়নতারার কান্না দেখে তার বাবার হার্ট অ্যাটাক হয়। এরপর নয়নতারার বাবা ভর্তি হন হাসপাতালে। সেখানে নয়নতারাকে সিরাজের বন্ধু ফোন করে বলে, কুয়েতে একটা পেট্রোলিয়াম প্ল্যান্টে অ্যাক্সিডেন্ট হয়েছে, সিরাজ আর বেঁচে নেই। যা শুনে নয়নতারা অজ্ঞান হয়ে যায়। কিছুদিন পর নয়নতারার বাবা নয়নকে বিয়ে করে নতুন জীবন শুরু করতে বলে, আর তার বাবা যাতে দুঃখ না পায় সেই জন্য নয়ন আদিকে বিয়ে করে নেয়। কাহিনী চলে আসে প্রেজেন্ট টাইমে। নয়নতারা দুঃখ ভরা কাহিনী শুনে আদি বদলে যায়। এরপর আদি নয়নকে পছন্দ করা শুরু করে। ফোন করে জিজ্ঞেস করে ওষুধ খেয়েছে কিনা, সময় মতো খাবার খেয়েছে কিনা। পরের দিন হসপিটাল থেকে ছেড়ে দেওয়া হয় নয়নতারাকে। হসপিটালের বিল পেমেন্ট করার সময় আদি তার কার্ড দিয়ে বিল পেমেন্ট করতে যাচ্ছিল। ঠিক সেই সময় নয়নতারা রিসেপশনে থাকা মহিলাকে বলে, কে না কে এসে কার্ড দিচ্ছেন আর আপনি কার্ড সোয়াইপ করছেন। তখন রিসেপশনে থাকা মহিলা বলে, আমি ভাবলাম উনি আপনার হাজব্যান্ড। তখন নয়নতারা বলে, ভাবলেই কি কেউ কারুর হাজব্যান্ড হয়ে যায়? এরপর নয়নতারা আদিকে বেশ কিছু কথা শোনায়, যেটা শুনে ভেঙে পড়ে আদি। রাত্রে আদি তার বন্ধুর সাথে প্রচুর মদ খায় আর কান্নাকাটি করে। মদ খাওয়ার পর আদির বন্ধু আদিকে নিয়ে যায় তার বাড়িতে ছাড়তে। সেখানে গিয়ে আদির বন্ধু নয়নতারাকে বলে, জানেন প্রথম কবে আদি কেঁদেছিল? তখন কাহিনী যায় ফ্ল্যাশব্যাকে, আর আমরা দেখতে পাই আদি এবং তার বন্ধু অর্থাৎ চন্দন পাড়ায় এক প্রকার দাদাগিরি করে বেড়ায়। একদিন চন্দনের মামা চন্দনকে একটা বাড়ি থেকে চেক আনতে পাঠায়। চন্দনের সাথে আদিও যায় চেকটা আনতে, আর সেখানে আদি দেখতে পায় কলিকে, আর দেখা মাত্রই প্রেমে পড়ে যায়। ওই যা হয় আর কি। এরপর আদি সবসময় কলির পেছন পেছন ঘোরা শুরু করে দেয়। কলি একদিন আদিকে বলে, ভাইটু আমি জানি তুমি লাইন মারছো, তাই বলে দিচ্ছি আমার বয়ফ্রেন্ড আছে। এরপরেও আদি কলির পেছন পেছন ঘোরা বন্ধ করে না। একদিন আদি কলির বয়ফ্রেন্ডকে পার্কে বেদম পেটায়। পেটানোর পর জানতে পারে কলি হলো তার বউয়ের বেস্ট ফ্রেন্ড। এই মারপিটের কথা কলি জানতে পেরে আদিকে সপাটে চড় মারে আর বলে, যাকে তুমি মেরেছো সে আমার অফিসের বস, ঘেন্না করি আমি তোমাকে, আর যদি কোনোদিন আমার দিকে চোখ তুলে তাকিয়েছো তোমার চোখ খুলে নেব। আর এরপর আদি তার বন্ধু চন্দনকে নিয়ে চলে যায় মদ খেতে। প্রচুর মদ খাবার পর আদি এসে কলির বাড়ির সামনে শুয়ে যায়। কলি দেখতে পেয়ে আদিকে বাড়ির ভিতরে তুলে নিয়ে যায়। কিছুক্ষণ পর চন্দন এসে আদিকে সেখান থেকে নিয়ে যায়। পরের দিন আদি আবার কলির বাড়ির সামনে ঘোরাঘুরি শুরু করে। কলি আদির কাছে এলে আদি বলে, সরি বন্টি, সেদিন আপনি আপনার বয়ফ্রেন্ডের কথা যখন বলেছিলেন তখনই আমার উচিত ছিল সরে যাওয়া। তখন কলি বলে, বন্টি বন্টি কি শুরু করেছো? এতদিন আমার পিছন পিছন কুকুরের মতো ঘুরে বেড়ালে, বয়ফ্রেন্ড ভেবে একটা ছেলেকে উদম কেলালে, এখন বলছো বন্টি? তখন আদি বলে, চেকটা ব্যাগের মধ্যে রেখে ভাইটি ভাইটি বলে আমাকে ঘুরালে। ঠিক তখনই কলি আদিকে জড়িয়ে ধরে বলে, আমি কলি, শুধু তোমারই কলি। এরপর একদিন গঙ্গার তীরে বসে কলি আদিকে জিজ্ঞেস করে, আচ্ছা আদি, তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে কাকে কাকে বলবে? তখন আদি বলে, বাবা মা আর খুব জোর হলে চন্দন। কলি বলে, আমার কাউকেই ডাকার নেই। তখন আদি বলে, তোমার বাবা মা? কলি বলে, বাবা মা থাকলে তখনই তো ডাকবো। আমি ছোটবেলা থেকে অনাথ আশ্রমে বড় হয়েছি, তারপর মামার বাড়ি চলে এসেছি। পরের দিন আদি কলিকে একটা মন্দিরে নিয়ে আসে আর সেখানেই সিঁদুর পরিয়ে দেয়। এরপর বাইকে করে দুজন ঘুরছিল। হঠাৎ রাস্তার ধারে আইসক্রিমের দোকান দেখে কলি আদিকে বাইক থামাতে বলে, কারণ কলি আইসক্রিম খাবে। আইসক্রিম নিয়ে ফিরে আসার সময় কলির অ্যাক্সিডেন্ট হয়। কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্স আসে, কিন্তু কলি মারা গেছে। এই ঘটনার পর আদি পুরো চুপচাপ হয়ে যায়। অনেকদিন এইভাবে আদিকে চুপচাপ থাকতে দেখে চন্দন আদিকে অনেক কিছু বোঝায়। এরপর আদি নয়নতারাকে বিয়ে করে। কাহিনী চলে আসে প্রেজেন্ট টাইমে। আদির অতীতের কথা শুনে নয়নতারা অনেক কষ্ট পায়। পরের দিন আদি দেখে নয়নতারা বউ সেজে আদিকে চা দিচ্ছে। আদি নিজের চোখকেও বিশ্বাস করতে পারে না। তখন আদি দেখতে পায় নয়নের বাবা এসেছে। আদি ভাবে নয়নতারা তার বাবাকে দেখানোর জন্য এমন অভিনয় করছে। কিছুক্ষণ পর সেখানে অনেক লোকজন আসে, কারণ আজ আদির জন্মদিন। জন্মদিনে নয়নতারা আদিকে একটা গিফট দেয় আর বলে, সবার সামনে খুলবে না, এটা ভেরি স্পেশাল, অনেক খুঁজে তোমার জন্য এনেছি। সেই গিফটটা আদি ঘরের মধ্যে নিয়ে গিয়ে ফেলে দেয়, যা দেখতে পেয়ে যায় নয়নতারার বাবা। তখন নয়নতারার বাবা বুঝে যায় যে তারা দুজনেই অ্যাক্টিং করছে। পরের দিন আদি তার বন্ধু চন্দনকে বলে, দেখলি গতকাল কিভাবে নিজের বাপের সামনে অভিনয় করলো, পুরো ড্রামা কুইন। তখন চন্দন বলে, তুই তাকে বলে দে যে তুই তাকে পছন্দ করা শুরু করেছিস। তখন আদি বলে, তুই বুঝতে পারছিস না, না সি ওয়ান্টস এ ডিভোর্স ফ্রম মি। তখন চন্দন বলে, এখনো সময় আছে, নিজের মুখে একবার বলে দে আই লাভ ইউ।
এরপর আদি নিজের অ্যাপার্টমেন্টে এসে জানতে পারে নয়নতারার অফিস থেকে একটা কাগজ এসেছে। আদি সেই কাগজটা নিয়ে লিফটে করে উপরে উঠে যাচ্ছিল, তখন কাগজটা খুলে সে দেখতে পারে এটা ট্রান্সফার লেটার। এরপর আদি এসে দরজায় নক করে। নয়নতারা দরজা খুলে বুঝতে পারে আদি আজ ড্রিঙ্ক করেনি। নয়নতারা আদিকে বলে বিয়ার খাবে। এরপর বিয়ারের বোতল দিয়ে নয়ন বলে কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না। আদি বলে তুমি আমার কাছ থেকে ডিভোর্স চাইছো তাই তো, ঠিক আছে দিয়ে দিব। নয়নতারা একটু ইমোশনাল হয়ে পড়ে আর বলে আমি কাল অস্ট্রেলিয়া চলে যাচ্ছি, আমি নিজে গিয়ে তোমার জন্য এই বিয়ারের বোতলটা নিয়ে এসেছি, ব্যাস এটুকুই বলার ছিল, আর কিছু না, তুমি এখন বিয়ার খাও। রাত্রে ঘুমানোর আগে নয়নতারা আদিকে বলে কালকে আমাকে একটু এয়ারপোর্টে ড্রপ করে দিতে পারবে। আদি বলে হ্যাঁ পারবো, তারপরে গুড নাইট বলে শুতে চলে যায়। পরের দিন আদি নয়নতারাকে নিয়ে এয়ারপোর্টে যায়। আদি নয়নতারাকে তার মনের কথা বলতে চায় কিন্তু বলতে পারে না, শুধুমাত্র বাই বলে চলে আসে। নয়নতারা এয়ারপোর্টের মধ্যে চলে যায়। মিনিট চারেক পর নয়নতারা আদিকে ফোন করে আসতে বলে। আদি ছুটে আসে। নয়নতারা আদিকে বলে সে ইমিগ্রেশন কাউন্টারে সিরাজকে দেখেছে। কথাটা শুনে আদি দৌড়ে সিরাজের কাছে ছুটে যায়। সেখানে সিরাজ আসার পর আদি তাকে জিজ্ঞেস করে তুমি নয়নতারাকে চেনো? তখন সিরাজ জিজ্ঞেস করে আপনি কে? আদি বলে আমি নয়নতারার হাজব্যান্ড। সিরাজ বলে আমি বিবাহিত, সেদিন আপুর মুখের উপর কথা বলতে পারিনি, চাকরির জন্য দেশ ছেড়ে বিদেশে চলে গিয়েছিলাম, আর আজ এতদিন বাদে যখন ওর সাথে দেখা হলো তখন কি বলবো, হাই নয়ন কেমন আছো, চলো আমরা বিয়ে করি। তখন আদি বলে বলতে পারতেন নয়ন, আই এম সরি, আমি এখনো তোমাকে ভুলতে পারিনি। সিরাজ বলে আমি আজও নয়নকে ভুলতে পারিনি, আর আমি জানি নয়নও আমাকে ভুলতে পারবে না, তাই বন্ধুকে দিয়ে মিথ্যা মরে যাবার খবর পাঠিয়েছিলাম। সিরাজ আরো বলে খুব কম মানুষই এমন থাকে যে তার ভালোবাসার মানুষকে বিয়ে করতে পারে, কিন্তু বিয়ে হওয়ার পরেও একে অপরকে ভালোবাসা যায়, আপনি নয়নকে ভালো রাখবেন। এই বলে সিরাজ সেখান থেকে চলে যায়। এরপর আদি নয়নতারার কাছে এসে বলে আমি সিরাজকে অনেক বোঝানোর চেষ্টা করলাম কিন্তু ও আমার কোনো কথা শুনলো না। ঠিক তখনই নয়নতারা সজোরে আদিকে থাপ্পড় মারে আর বলে কি ভাবো নিজেকে হিরো, কালকে আমি তোমাকে সবকিছু বলতে চেয়েছিলাম কিন্তু তুমি বুঝে গেলে আমি তোমাকে ডিভোর্স দিতে চাই। আজ যখন বললাম আমি সিরাজকে দেখেছি তেমনি দৌড়ে চলে গেলে ওর কাছে, লজ্জা করলো না? আসলে তুমি একজন অসহ্য লোক, আমি আর তুমি কোনোদিনও এক হতে পারবো না। এরপর নয়নতারা ওই গিফট বক্সটা আদির দিকে ছুঁড়ে বলে সেদিন যদি একবার এই গিফট বক্সটা খুলে দেখতে তাহলে আজ আর আমাদের এখানে দাঁড়িয়ে থাকতে হতো না। আদি গিফটের বক্সটা তুলে আর খুলে দেখে সেখানে লেখা আছে লেটস বিগিন আওয়ার লাইফ, লাভ নয়ন। এরপর আদি নয়নতারা বলে ডাকে। নয়নতারা পিছনে ঘুরে বলে তুমি মদের দোকানে ফিরে যাও, সেটাই হচ্ছে তোমার জীবন। এরপর আদি ছুটে যায় নয়নতারার কাছে আর বলে আমি তোমাকে ভালোবাসি। নয়নতারা মুচকি হেসে আদিকে বলে সরি ভাইটু, আমার বয়ফ্রেন্ড আছে। এরপর দুজনে হেসে হাক করে আর এখানেই ছবিটা শেষ হয়ে যায়।